ঠিক আছে। দেখো এর আগে মনে হয় শেষে কী নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা ইলেকট্রিক্যাল পঞ্চম পর্বের অনলাইন ক্লাসে যাচ্ছি। আমরা এই দিন মনে হয় আলোচনা করছিলাম মেবি নট গেট নিয়ে আলোচনা করছিলাম। নট গেট নিয়ে আলোচনা করছিলাম। নট গেটের ট্রুথ টেবিল দেখাইছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নট গেটের মনে হয় তোমরা হয়তো ক্লাস ঠিকঠাক দেখোনি, এই জন্য জানো না যে নট গেট আমি আলোচনা করছিলাম। নট গেটটা কীভাবে আঁকতে হবে, কিভাবে আউটপুট পাবো, এবং নট গেটটা ছিল এরকম। নট গেট এবং বলছিলাম ট্রুথ টেবিলটা কীভাবে আঁকতে হবে, এবং বলছিলাম একটা সার্কিট দিয়ে দেখানো যাবে। যদি ইলেকট্রিক্যাল সার্কিট চায়, বলছিলাম যে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে পরে দেখাবো। যদি এরকম কোনো সার্কিট চায়, এটা হচ্ছে লাইট, এটা হলো সুইচ, লাইট, এটা হচ্ছে সোর্স। এখন ঘটনা আছে, আমাদের যদি লাইটটা, যদি আমি চিন্তা করি বেসিকভাবে যে লাইটটা জ্বললে সিগন্যাল হাই হবে। এখানে যদি আমরা এই সার্কিট হিসেব করি, সার্কিট যখন 1 হবে তখন হবে বাইনারি সংখ্যা হবে 1, মানে হবে 1। যখন সার্কিটটা চালু হবে তখন বাইনারি সংখ্যাটা হবে 1। আর সার্কিট যখন অফ অবস্থায় থাকবে তখন বাইনারি সংখ্যাটা হবে 0। এখন দেখো, আমি যদি এখানে সাপ্লাই না দেই তাহলে কি এটা জ্বলবে? জ্বলবে না। আর যদি এখানে দিই তাহলে কি করতে পারে? তা এটা হচ্ছে আমাদের এই যে আমি কি বললাম, যদি সার্কিটটা 1 হয় সেক্ষেত্রে আউটপুট কী পাবো আমরা? 1 পাবো। আর যদি অফ অবস্থায় থাকে তাহলে আউটপুটে 0 পাবো। এখন আমি যদি এখানে দেই তাহলে এটা সমান সমান কি? আমরা ধরছিলাম এ বার, তাই না? অর্থাৎ নট গেটের ক্ষেত্রে আমরা ইনপুটে যা দেব আউটপুটে তা পাবো না, তার বিপরীতটা পাবো। যেহেতু আমরা এই ডিজিটাল ইলেকট্রনিক্সে 2টে সংখ্যা নিয়ে আলোচনা করতেছি এই গেটগুলোতে, সেটা হলো বাইনারি 1 এবং 2, এর বাইরে নয়। তার মানে এখানে যখন আমরা 1 দেব তখন আউটপুটে কি পাবো? 0। সেটা কিভাবে? এখানে এ ইকুয়াল টু যদি আমি 1 ধরি তাহলে আমি বলছি 1-এর ওপর কি বার দিলে 0 হয়, আর 0-এর ওপর বার দিলে হয় 1। এই সূত্র, এই 2টে জিনিস খুব মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি এর মান 1 ধরছি, বারের মান ধরি নেই, তাহলে এর মান 1, তার উপর কি আছে বার, ইকুয়াল টু কত হচ্ছে? 0। তা আমরা ট্রুথ টেবিল যখন আলোচনা করব, এটা হচ্ছে ধরলাম এ, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি এ বার, এই তো। এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। যে বিষয়টা হচ্ছে, আমি যখন এখানে 1 দিলাম আউটপুটে কি পাইলাম? 0। আবার যখন এ ইকুয়াল টু এখানে কত দিব? 0 দিলাম, তখন এর মান কত ধরছি আমরা? 0। তাহলে এর মান যদি 0 ধরি, তার উপর একটা বার আছে, 0-এর উপর বার দিলে কত হয়? 1। তার মানে 0 দিলে 1 হয়। এই হলো এর ট্রুথ টেবিল। এটা সার্কিটের মাধ্যমে করা হয়। অর্থাৎ যখন আমরা এখানে সাপ্লাই 0 দিব তখন লাইটটা জ্বলবে, যখন এখানে সাপ্লাই কি দিব? 1 দিব, তখন আবার জ্বলবে না। কথা বুঝে গেছে? এই সার্কিট দ্বারা এটা বোঝানো যায় আর কি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে এই তো আলো নেই, এগুলো ঠিক আছে।
এখন যে বিষয়টা হচ্ছে অ্যান্ড গেট, এখন তোমাদের বলি, এটা তোমাদের নিজের মাথায় মনে রাখতে হবে। অ্যান্ড মানেই হচ্ছে গুণ, অ্যান্ড মানেই হচ্ছে গুণ, কিন্তু এটা আবার বলা যাবে না সব জায়গায়, কারণ এটা তথ্যটা কিন্তু ভুল। বাট এটা মনে রাখার জন্য শর্টকাট সহজ পদ্ধতি যে অ্যান্ড মানে হচ্ছে গুণ। এটা আমি বুঝাই, স্টুডেন্টদের বোঝানোর জন্য আমি বলি যে এটা গুণ। অর্থাৎ দুইটা ইনপুট থাকবে, ধরলাম যে একটা হচ্ছে রহিম আর একটা হলো করিম। অ্যান্ড মানে শব্দের কথাটার অর্থ হলো অ্যান্ড মানে এখানে আমি তোমাদের গুণ বলতেছি, বাট এই জায়গায় সব টিচারের সামনে যে এটা বললে গালি খাওয়া, এটা বলা যাবে না। কারণ অ্যান্ড মানে হচ্ছে বাস্তবে হচ্ছে এবং, এবং মানে কি রহিম এবং করিম। আচ্ছা, যদি বলা হয় যে রহিম এবং করিম আসো, তার মানে কি রহিম এবং করিম দুজনকেই ডাকছি আমি। এর কথাটার অর্থ হলো যে রহিম এবং করিম আসো, তার মানে হচ্ছে আমি রহিম এবং করিম দুজনকেই ডাকছি, একজনকে নয়। একজন আসলে আর একটা কাজ হবে না, এখানে আমি আদেশ করলাম হচ্ছে দুইজনকে। এখন যদি বলি যে রহিম অথবা করিম, এটা দ্বারা বুঝাচ্ছে রহিম অথবা করিম যে কোনো একজন আসলে আমার কাজটা করে দিতে পারবে। শিক্ষক যখন রহিম এবং করিম ডাকলো, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে স্যার দুইজনকে দিয়েই কাজটা করাবে। কিন্তু আমি যদি চিন্তা করি যে রহিম অথবা করিম যে কোনো একজন আসো, তাহলে আমরা কি বুঝবো যে রহিমা অথবা করিম যে কোনো একজন আসলেই হবে। আমি কিন্তু একটা কথা বলে দিছি, রহিম অথবা করিম আসো, এর দ্বারা বুঝাচ্ছে রহিম আসলেও কাজটা হবে, করিম আসলেও হবে, যে কোনো একজন। কিন্তু যখন বলবো যে রহিম এবং করিম আসো, তার মানে দুজনকেই আসা লাগবে, এটা হলো ফ্যাক্টর। তা রহিম এবং করিম এই জায়গাটাতে আমি গুণ ব্যবহার করতাম এজন্যই, যেটা তোমাদের করা যাবে না, এমনিতে নোট খাতায় রাখবা, কিন্তু পরীক্ষার খাতায় বা কোনো টিচারের সামনে এটা বলার দরকার নেই। বললেই তারা বলবে এটা আবার কেমন কথা, তাই না? তো এটা হচ্ছে নিজের কনসেপ্ট থেকে বলা আমার, যে এটা বললে তোমাদের মনে থাকবে রহিম এবং করিম। তার সাপোজ রহিম আমি দ্বারা বুঝেছি কি রহিম এবং করিম, তার মানে কি রহিম এবং করিম গুণ আকারে থাকবে। এই অংশটা যদি রহিম এবং করিমকে আমি গুণ করি তাহলে কি হবে আর কে, তাই না? এখন সেটা কিভাবে হয় সেটা আগে দেখি। এই অ্যান্ড গেটে রহিম এবং করিম, অ্যান্ড মানে হচ্ছে এবং, আমি কথাটা বুঝাইতে পারছি যে রহিম এবং করিম আসো, তার মানে এখানে দুইজন ব্যক্তিকে বুঝেছি, তাহলে আমার ইনপুট কয়টা, দুইটা। তাহলে অ্যান্ড গেটটার সিম্বল আছে এরকম। তাহলে সাপোজ এখানে ধরলাম রহিম আর এখানে কি ধরলাম, তাহলে এরা কি থাকবে, আউটপুটে গুণ আকারে থাকবে। কি আকারে থাকবে, গুণ। তাহলে রহিম ইন্টু কি করিম না, আর কে হয় না, হয় কি? তাহলে গুণ মানে কি রহিম এবং করিমকে আমরা কি পাবো, রহিম একে আর ইন্টু কে পাচ্ছি না। ধরলাম যে আমরা এখানে ইনপুটটাকে ধরবো এ, আর এই ইনপুটটাকে ধরবো কি বি। তাহলে যেহেতু আমি বলছি যে এরা গুণ আকারে থাকবে, আউটপুটে কি থাকবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট দুইটা আউটপুটে কি আকারে থাকবে, গুণ আকারে। তার মানে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে কি এ বি, তার মানে তারা গুণ অবস্থায় আছে, এ এবং বিকে গুণ অবস্থায় রাখছি। এখন এর ট্রুথ টেবিলটা কীভাবে আঁকবো সেটা হচ্ছে বিষয়। এর ট্রুথ টেবিলটা কীভাবে আঁকবো আগে দেখি। এখানে আগে আমাকে বুঝতে হবে যে ইনপুট কী কী নিছি, ইনপুট কোনটা, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার কি ইনপুট, আর এটা কি, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে রহিম এবং করিমকে আমি ডাকলাম, ডাকার পর একসাথেই তো আমার কাছে আসছে না, এজন্য তারা আউটপুটে কী থাকলো, গুণ আকারে থাকলো। সাপোজ আমার ইনপুট হচ্ছে দুইটা ইনপুট দেওয়া আছে, একটা এ আর একটা বি। আমরা ট্রুথ টেবিলে দুইটা ঘর করে নিলাম, সেটা হচ্ছে এ আর কি বি। আউটপুট কি পাইলাম, ওয়াই দ্বারা বুঝেছি এটা আউটপুট কি এ বি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বি। এখন এই অংশটার এটা হচ্ছে এ এবং বি দুইটা মিলে হচ্ছে কি ইনপুট, আর এটা হচ্ছে, কথা বুঝে গেছে? এখন আমি দেখি যে এটা ঘটনাটা কি ঘটতে পারে। প্রথমে আমরা এখন তোমাদের বিষয়ের বিষয়ে এটা যদি এক্সপ্লেন করি অনেক সময়ের দরকার এবং অনেক কিছু জানা যায় এটা দিলে। এখন তোমরা বলতে পারো স্যার আমি 0 0 কেমনে ধরবো, 0 1 কেমনে ধরবো, 1 0 কেমনে ধরবো, 1 1, এটা একটা তো বেসিক ফরম্যাট আছে, তাই না? এটা কি আমরা মুখস্থ করতে পারি যে আমি এমনিতেই ধরলাম 0 0 0 1 1 0,
এটা কি মুখস্থ করার জিনিস না। এটা কেন ধরলাম, এটা একটা প্রশ্ন আছে যে কেন আমি 0 0 ধরলাম। আমাদের কথা হচ্ছে আমরা এই বাইনারি সংখ্যা হিসেবে দুইটা সংখ্যাই ব্যবহার করছি, একটা হলো 0 আর একটা কি, এই দুইটা সংখ্যা, এর বাইরে ধরা যাবে না। কিন্তু আমি কেন 0 0টাকেই প্রথম ধরবো, তাই না? আবার 0 1টাকে কেন পরে ধরলাম, বা 1 0টাকে কেন ধরলাম, কেন আমরা এই সিরিয়ালটা মেনটেন করতেছি, এটা একটা প্রশ্ন থাকতে পারে না? যে স্যার আমি 0 0 ধরলাম যে হ্যাঁ প্রথম দুইটাকে 0 0ই ধরলাম, পরেরটাকে না আমি 1 1 ধরি, সমস্যা আছে? এরকম হইতে পারে, সমস্যা নাই। কিন্তু এটার একটা ফরম্যাট হলো একটা ধারাবাহিকতা, যে আমরা কোনো একটা কাজ করলে প্রথমে 1 দেই, নাম্বার কি করি, তারপরে নাম্বার দেই কি, তারপরে কত দেই। এখন ঘটনা আছে যে স্যার আমি তো 1 থেকে শুরু করি না, প্রতিটা মানুষের অবস্থান 0 থেকে শুরু হয়। তুমি যখন বাসায় আসো সেই অবস্থায় যদি চিন্তা করো তোমার সিগন্যাল হচ্ছে 0, কারণ তুমি বাসায় আসো, কোনো সাপোজ বাসায় শুয়ে আসো, ঘরের মধ্যে শুয়ে আসো, তার মধ্যে তোমার দ্বারাই কোনো কাজ সংগঠিত হচ্ছে না। কাজ সংগঠিত হচ্ছে কি, যেহেতু কোনো কাজ সংগঠিত হচ্ছে না, তার মানে ওই অবস্থায় তোমার কাজের পরিমাণটা কত, 0। এখন যদি আমি চিন্তা করি যে তোমরা বাসা থেকে যখন কলেজের উদ্দেশ্যে বাঁচছো তখন একটা কাজ সংগঠিত হয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে, কাজের উদ্দেশ্য নিয়ে বাইরেছে, তার মানে কি তোমার সিগন্যালটা তখন হয়ে গেল হাই 1, সে অবস্থায় কি হলো 1। তারপরে আবার ঘুরে তুমি বাড়ি যাবা, যে আবার ঘুমাবা, তার মানে কি আবার তোমার একটা রেস্টের দরকার, সে অবস্থায় তোমার পজিশন কি 0, তোমার অবস্থানটা কি 0। কথা বুঝে গেছে? তাহলে আমি যদি চিন্তা করি যে এই বাইনারির ক্ষেত্রে আমরা 0 থেকে শুরু করব, আবার 0 অবস্থানে, তা আমরা একটা বাংলায় কথা বলি যে আমাদের বাপদাদারা অনেক সময় দেখা যায় যে একটা কথা বলে যে তুই যাই করিস কর, ঘুরি ফিরি বটের তল। বটের তল মানে কি, যেখান থেকে শুরু হয়েছে সেখানেই দিয়ে শেষ হবে। কথা বুঝে গেছে? এই পৃথিবীটা 0 অবস্থান থেকেই তৈরি হয়েছে, আবার 0তে যায় ফিনিশ হবে কি না? এখন কথাটা হলো এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আমরা এই মানগুলো, এখন সেটা কিভাবে, সাপোজ 0, তারপরে কত 1, তারপরে 2, তারপরে কত 3, এই সিরিয়ালটা যদি আমি করি সমস্যা আছে? 0-র পর 1, 1-এর পর 2, 2-এর পর 3 ধরি, এটা কিন্তু মূল ফ্যাক্টর। এখন আমরা যদি এটা বাইনারি কোডের ডেসিমেল এটাতে বসাই, আমার এখানে ইনপুট কয়টা দিচ্ছি, এখানে ইনপুট আছে কয়টা, তাহলে এটা হচ্ছে কয় বিটের, 4 বিটের সংখ্যা, বিট সংখ্যা আছে কত 4। এই ভিসিডি কোডে দেখবা তোমাদের 8421, এটা দ্বারা কি বোঝায়, এটা 15, এটা 16 বাইট। কথা বুঝে গেছে? যখন 21 ধরলাম, 2 আর 1 কত আছে 3, এর কিছু নাই মানে এর পিছনে একটা কত আছে 0 আছে না, তো সেটাকে ধরলে হয় কত, 3 আর 1 কত 4 হয় না, তার মানে এটা হচ্ছে 4 বিট। কথা বুঝে গেছে? এখন কথা হচ্ছে এই ভিসিডি কোডে যদি আমি মানটা বসাই 8421, কথা বুঝে গেছে? এখন আমার তো ইনপুট কয়টা, 2টা, তার মানে এটা হচ্ছে বিট সংখ্যা কয়টা 4, 4টা যদি ইনপুট থাকে বিট সংখ্যা কয়টা হবে, 4-এর জায়গায় কত হবে, এখানে আমরা কয়টা পেলাম 2 আর 3, যখন 4টে হয় 4টের ক্ষেত্রে দেখছো 16 বিট হয় গাদা, 4টের ক্ষেত্রে বিট সংখ্যা কয়টা হয় 16টা, সেক্ষেত্রে 3টার ক্ষেত্রে দেখা যায় যে যোগ করলে হয় কয়টা 8টা, তো হিসাব আছে এখানে একটা। কথা বুঝে গেছে? তাহলে আমার এই 2টার দরকার নেই, দরকার আছে কি, তাহলে আমি প্রথমে বসাইলাম কত 0, এটা মানে কত, এটার মানও 0, এটার মানও 0, তার মানে এই অবস্থায় কোনো তো কাজই সংগঠিত হয়নি, কোনো সিগন্যালে হাই পাবে না, 0 না। এবার বসাইলাম 1, তার মানে আমি কি বলছিলাম, 1 দ্বারা কি বুঝাচ্ছি, যে এখানে 1 সংখ্যাটা আসছে 1, তাহলে এখানে আমি যদি বসাই 1কে ভাঙলে এটা হয় 0 আর 1, তার মানে কি, এটা দ্বারা কি বুঝাচ্ছি, আমি কি বলছিলাম, যে যে জায়গায় সিগন্যালগুলো হাই পাবো ওই সিগন্যালগুলো যোগ হবে, এর আগে লেকচারে বলছিলাম। তো এখানে শুধু ডেসিমেল সংখ্যা 1 এর সিগন্যাল হাই, তার মানে 0 1 ইকুয়াল টু কত হবে, তারপরে যদি চিন্তা করি 2 ইকুয়াল টু কী হবে, এই 2 দ্বারা কি বুঝবো, 2 মানে হচ্ছে সাপোজ 1 0, এটা ইকুয়াল টু করলে কত হয় 2 হয় না, কারণ এখানে সিগন্যাল হাই কার
2-এর 1-এর মান কত হবে ইকুয়াল টু কত হয় এখানে কি যোগ করা যায় 2 আর 1 3 হয় কি হয় না কারণ এখানে শুধু 2-এর সিগন্যাল হয় তার মানে এর মানটা হচ্ছে 2 তারপরে কত আছে 3 যোগ করলে কত হয় 2 আর 1 যোগ করলে কত হয় তাহলে 1 1 এই তিনটে সেটা হাই দিতে হবে না যেখানে সিগন্যাল হাই পাবো তাকে তো যোগ করব তাহলে 3 মানে কি 2 হোক আর 1 যোগ করলে হয় আবার 3 তাহলে এখানে যদি আমি একটা 1 বসাই 1-এর নিচেও একটা 1 বসাই এই 2 আর 1 যোগ করলে কত হচ্ছে কথা বুঝে গেছে এই ধারাবাহিকতায় আমরা এই মানটা এখানে বসাই কথা বুঝে গেছে যে স্যার আমরা কেন 0 0 বসাইলাম 0 1 বসাইলাম 1 0 বসাইলাম 1 1 বসাইলাম এরপরে তো আর বসার জায়গা নেই কারণ এখানে সর্বোচ্চ 1 1 1-এর পর কি 11-এর পর কি 12 বসাতে যাবে 2 বসাতে যাবে না আবার আগের অবস্থায় যেতে হবে ধরো 1 0 বসাবা 0 1 1 1 0 0 তো আগের অবস্থায় আগের ফরম্যাটটা আসতেছে না বারবার একই প্রক্রিয়াটা আসবে তো এই হলো এখানকার কথা যে আমরা কেন বসাই এখন কথা হচ্ছে এখানে যদি আমি 0 আর 0 বসাই তাহলে আমরা এখানে ধরি নেই লেট a ইকুয়াল টু কত বসাইলাম 0 b ইকুয়াল টু ধরলাম কত 0 অতএব 0 ইন্টু 0 গুণ করলে কত হয় তাহলে আউটপুটে কত পাবো 0 এখন এটা তোমার খাতা ধরে আসছো এটা লিখে নাও এটা কার নোট কোথায় বসছে ওগুলা বড় ভাইয়ের কাছে রংপুর বোর্ডিং নিয়ে হ্যাঁ ডুয়েটের এখন যে বিষয়টা হচ্ছে পরের স্টেপ যাই তাহলে এখানে প্রথম স্টেপে আমি ধরলাম কত 0 0 তাই না পরের স্টেপে যাই পরের স্টেপে কি 1 মানে কত 1 মানে কত এখানে 1 দিতে হবে তাই না সামনে কিছু নাই মানে 0 ইকুয়াল টু কত হয় 1ই হয় ভিজিটি করে এটা যোগ করলে কত হয় 1 এখন আমি যে এটাকে 0 পরেরটা ধরলাম যে এটা বসাইলাম আমি 0 আর এটা কত তাহলে a ইকুয়াল টু যদি 0 বসাই আর b ইকুয়াল টু কত বসাই 1 বসাই তাহলে y তাহলে ab তাহলে 0 ইন্টু 1 কত হয় 0 তার মানে এখানে বসাইলাম কত আমি 0 আর b এর মান 1 তাহলে ইকুয়াল টু 0 তো অনুরূপভাবে এখানে যদি 1 বসাই এখানে 0 বসাই কি হবে এখানে মান বসে দিয়ে গুণ করলে কত হবে এই ঠিক এই সূত্রটাই বসাই দিতে হবে বারবার তাহলে আমি আরেকবার কি করব যে এখানকার মান এর মান ধরলাম 1 আর বির মান কত 0 তাহলে 1 ইন্টু 0 আসে এবার যদি আমি চিন্তা করি যে এর মান 1 বির মান ধরলাম কত 1 তাহলে কি হবে আমরা সূত্র কি জানি এই সূত্রটার মান বসাবো এই তো y ইকুয়াল টু a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 1 গুণ করলে কত হয় 1 এই হলো ট্রুথ টেবিল এভাবে আঁকতে হবে মুখস্থ করা যাবে না মুখস্থ করলে মনে থাকবে না কথা বুঝে গেছে এটা কঠিন লাগছে খুব তারপরে আমরা আলোচনা এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ওয়ার গেট ওয়ার গেটটা কি ওয়ার তো বললাম রহিম অথবা করিম রহিম ওয়ার মানে কি অথবা
যে রহিম অথবা করিম এদিকে আসো, তাইলে রহিম আসলেও কাজটা হবে অথবা রহিম আসলেও কাজটা হবে। শিক্ষক ডাকতেছে রহিম অথবা করিম আসো, তার মানে রহিম এবং করিমের মধ্যে যে কোনো একজন আসলে কাজটা ঘটবে। তাই অনুরূপভাবে রহিম এবং করিমের মধ্যে যে কোনো একজনের মান যদি হাই হয় তাহলে আমরা আউটপুট পাবো, যে কোনো একটার মান হাই হইলেই আউটপুট পাবো। অথবা রহিম এবং করিম দুইজনে আসলেও কিন্তু আউটপুট পাওয়া যাবে। রহিম অথবা করিম আসে, এখন দুজনেই আসলো, সেক্ষেত্রেও আমরা আউটপুট পাবো। কিন্তু যদি দুজনের একজন না আসে, কাজ হবে কি? দুজনের যে কোনো একজন আসলেও কাজ হবে, দুইজন আসলেও কাজ হবে। বাট দুজনের যদি একজনও না আসে তাহলে কি কাজ হবে? তারপর আমরা কিছু পাবো না। তারপর আমি ডাকলাম, দুইজনের একজন আসলো না, তার মানে কি? আমার প্রতি তাদের সম্মান প্রদর্শনটা হইল না। তার মানে এই অবস্থায় আমার রিসপেক্টটা তাদের কাছে জিরো পরিমাণ। আর রহিম অথবা করিম যে কোনো আসলে দেখা যাচ্ছে আমার কথা শুনলো, তার মানে আমি যথেষ্ট রেসপেক্টটা পাইলাম। বাট রহিম এবং করিম দুইজনেই যদি আসলো তাহলে রেসপেক্টটা আমার কাছে মনে হইলো যে না, আমি অত্যাধিক পরিমাণে তাদের কাছ থেকে সম্মানটা পাইলাম। কথা বুঝে গেছে? অনুরূপভাবে এবার আমরা আলোচনা করব হচ্ছে নর গেট। এই নর মানেই হচ্ছে যোগ, এটা আমি বলছি, সরি ওয়ার গেট না, এটা আমি ওয়ার গেট মানেই ওয়ার গেট। এই ওয়ার মানেই হচ্ছে কি? যোগ। ওয়ার মানেই হচ্ছে কি? যোগ। কিন্তু অরিজিনালি বাস্তব কথাটা হলো ওয়ারের অরিজিনাল শব্দটা হচ্ছে রহিম অথবা অথবা। ওয়ার মানেই কি? অথবা। তা আমরা এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য এই টিপসটা তোমাদের টিপসটা দিলাম। তাহলে ওয়ার মানেই হচ্ছে কি? যোগ। এটা দ্বারা বুঝবো যে আউটপুটে যে মানটা পাবো রহিম এবং করিমের, সেটা কী থাকবে? যোগ আকারে থাকবে। এই যোগ দ্বারা আমি এটা বুঝেছি যে আউটপুটে রহিম এবং করিমের যেটা মানটা আসবে আমাদের, সেটা যোগ আকারে আসবে। আর আগেরটা আউটপুটের মানটা কি আসবে? গুণ আকারে থাকবে। রহিম এবং করিম আউটপুটে গুণ আকারে থাকবে। এখানে রহিম অথবা রহিম এবং করিমের মানটা আউটপুটে কি থাকবে? যোগ আকারে থাকবে। এতটুকু তোমাদের বুঝে নিতে হবে। এখন ওয়ার গেটের সিম্বল কীরকম? এরকম। তাহলে ধরলাম এটা এ আর এটা কি? পি। তাহলে আউটপুট ওয়াই ইকুয়াল টু আমরা কী পাবো? কথা বুঝে গেছে? এখন এর ট্রুথ টেবিলটা যখন আমি আঁকবো, এ বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, প্রথমে ধরলাম এটাও জিরো, এটাও কি? এর মানও জিরো নিলাম, এর মান কি নিলাম? জিরো। বির মানও এটা জিরো ধরলাম, এটাও জিরো ধরলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি? তাহলে জিরো প্লাস কত? তার মানে হচ্ছে জিরো। কথা বুঝে গেছে? এবার যদি আমরা এ কে জিরো ধরি, এটাকে ওয়ান ধরি, এ কে জিরো ধরি আর এটাকে ওয়ান ধরি, কি হবে? ওয়াই ইকুয়াল টু আসবে কত? জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু কত? আবার যদি এর মানটাকে ওয়ান ধরি, বির মানকে জিরো ধরি, কি হবে? এটাকে ওয়ান ধরি, এটাকে ওয়ান ধরি, কি হবে? ওয়ান। গেট দুই বুঝবেন না কথা। ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? 10 হয় না? 10 হয় তো। বাস্তব সংখ্যায় ওয়ান ওয়ান যোগ করলে 2 হয়, 2 মানেই হচ্ছে 10। ডেসিমেল সংখ্যায় 2 মানেই হচ্ছে 10। যদি 2 হয় তাহলে এখানে এখানে ওয়ান ওয়ান 10 হয়, 10। এখন 10-এর 16টা আমাকে বাদ দিতে হয়, এখানে ওয়ান ওয়ান ওয়ানই হয়। গেটের ক্ষেত্রে ওয়ান ওয়ান যোগ করলে কী হবে? 10 সিগন্যাল পাবে না, ওয়ানই পাবে। কথা বুঝে গেছে? তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হচ্ছে? ওয়ান। এখন এটা যদি ইলেকট্রিক যে সার্কিটটা আছে, ইলেকট্রিক সার্কিটটা আছে, সেটা কিভাবে হইতে পারে?
তোমাদের বই কি ইলেকট্রিক সার্কিট দেওয়া আছে? আছে মনে হয় না? এটা হলো সোর্স লাইট, এটা ধরলাম এ, আর এটা কি? এখন দেখো এরা দুজন প্যারালালে লাগিয়ে দিছি না? আমি বলছি রহিম অথবা করিম যে কোনো একজন ব্যক্তি গেলেই কাজটা হবে, তাই তো? তাহলে এখানে যদি এও যায় তাও কিন্তু এটা পাস হবে। দেখো যখন এর মানটা আমি 1 দিলাম তার মানে কি এটা শর্ট হয়ে গেল, আর এটা 0 মানে কি এটা ওপেনে থাকলো। এই 0 আর 1 আমি যদি যোগ করি 1 + 0 কত হয়? তার মানে আমার কি লাইট সিগন্যাল পাইছে। 1 মানে লাইটটা আমার সিগন্যাল পাইলো, তার মানে কি এ জ্বলবে। আবার যদি সেম ঘটনাই ঘটাই যে এখানে 0 দেই তখন এটা ওপেন হয়ে যাবে, আর এখানে 1 দিলে কি এটা শর্ট হবে সুইচ। এর সিগন্যাল হাই পাওয়া মানে কি এ শর্ট হয়ে যাওয়া। শর্ট হয়ে গেলে তখন এর ভেতর দিয়ে কারেন্ট পাস হবে, হয়ে কোথায় যাবে? লাইটে যাবে, তার মানে তখনও লাইটটা জ্বলতেছে। আমি বলছি না রহিম এবং করিম যে কোনো একজন ব্যক্তি আসলেই কাজটা মানে কাজ সংগঠিত হবে। এখন আমি যদি দুইটাকেই হাই দেই তার মানে কি এই সুইচটাও শর্ট হয়ে যাবে, এটাও 1, তার মানে আমি যোগ করলে কত হয়? পরে তার মানে এটাও জ্বলবে। কিন্তু যখন 0 অবস্থানে থাকবে, 0 অবস্থান মানে ওপেন অবস্থায় থাকবে, তার মানে কোনো সিগন্যাল পাচ্ছে কি? হ্যাঁ, তখন তো আমরা 0 অবস্থানে আছে মানে কি সাপ্লাই দেয়নি, সুইচকেও চাপ দেয়নি। সুইচ চাপ না দেওয়ার কারণে কি হয়েছে? কারেন্ট যাইতে পারে নাই, তাই এই জন্য লাইটটা আমার জ্বলে নাই। বাট আমি যদি একবার এটা সুইচকে না চাপি, শুধু এইটা সুইচকে চাপি, তাও জ্বলবে, তাই না? আবার এটাকে না চাপে যদি এই সুইচটাকে প্রেস করি এখানে, তাহলে এই নবটা আসি এর সাথে শর্ট হবে, তার মানে এর ভেতর দিয়ে কারেন্ট যাবে। আবার দুইটাকেই যদি প্রেস করি, কারেন্ট সাপোজ এখান থেকে গেল 10 এম্পিয়ার, এই কারেন্টটা দুইটাকে প্রেস করলাম, করার কারণে কী হয়ে যাবে? তখন কারেন্টটা ভাগ হয়ে যাবে। সাপোজ এখানে ধরলাম যে 4 এম্পিয়ার গেল, এর রেজিস্ট্যান্স বেশি, এর রেজিস্ট্যান্স কম, এর উপর দিয়ে 6, তাহলে দুইজনে যোগ হয় প্যারালালে কী হবে? দুইজনে যোগ হয় কি আবার এখানে আসবে না? তো 10 এম্পিয়ার গেল না? এদিকে কি লাইটের সমস্যা হওয়ার কথা? যে দুইটাই একসাথে চাপ দিলাম একেবারে অনেক বেশি কারেন্ট গেল না? যখন আমার সাপোজ একটা দিয়ে যাচ্ছে, এইটা দিয়ে যাচ্ছে, তার মানে কি কারেন্টটা এই দিক দিয়ে যাইতে পারছে না, তাহলে টোটাল 10 এম্পিয়ার এর ভিতর দিয়ে যাবে। কথা বুঝে গেছে? এটা হলো তোমাদের মনে হয় লজিক সার্কিটের মাধ্যমে দেখাও, তাই না? কথা বলা আছে যে লজিক সার্কিটের মাধ্যমে দেখাও। তা লজিক সার্কিটের মাধ্যমে এভাবে দেখে, এভাবে ট্রুথ টেবিলটা আঁকা যায়। এরপরে আছে তোমার ন্যান্ড গেট। কি গেট আছে? এটা গেল 3টা হলো মৌলিক গেট। মৌলিক গেট 3টা আলোচনা করা হইলো। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ন্যান্ড গেট। ঠিক মৌলিক গেট অ্যান্ড এর সামনে যদি একটা নট লাগাই দেই তাহলে এটা কী হয়ে যাবে? ন্যান্ডে পরিণত হয়ে যাবে। অ্যান্ড গেটের সাথে যদি একটা নট গেট লাগাই দেই তাহলে কী হয়ে যাবে? সেটা ন্যান্ড গেটে পরিণত হবে। এখন সেটাকে বিভিন্নভাবে দেখা যাইতে পারে, যেমন ন্যান্ড। আমি আগে অ্যান্ড গেটটা আঁকিনি, ঠিক আছে? এটা হলো এ, এটা হলো বি। আমি কি বলছি যে অ্যান্ডের সাথে একটা নট গেট সংযোগ করলেই সেটা কি হয়ে যাবে? ন্যান্ড গেটে পরিণত হবে। তার মানে কি আমার নট গেটটা কীরকম? এরকম না? এখন বইয়ে কি এরকম আছে? তোমাদের বইয়ে কি এভাবে দেওয়া আছে? বইয়ে এইভাবে সংযোগ দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। এখন এটা না করে আমি এটাও করতে পারি। এখানে একটা শূন্য যেটা দিলাম, এটা আর এটা জিনিস সেম, এই সার্কিট আর এই সার্কিটটা। কথা বুঝে গেছে? পার্থক্য নাই। এখানে নটটা এইদিকে লাগাইছি, এখানে নটটা আনি এর সামনেই লাগাইছি। কথা বুঝে গেছে? এখন যার মন চায় যে সার্কিট আঁকতে দেখানো সেই সার্কিট দেখাইতে পারবো। আচ্ছা, অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি জানি যে এরা দুইজন গুণ আকারে কী পাবো? আউটপুটে পাবো, তাই না? অ্যান্ড মানে তো এতটুকু জানি যে অ্যান্ডের ক্ষেত্রে ইনপুটটা আউটপুটে গুণ আকারে থাকলো। এখন নট গেট লাগাইলাম। আমরা নট গেটে কী পড়ছিলাম? নট গেটের ক্ষেত্রে কী হয়েছিল যে এ যদি আমরা ইনপুটে দিই তাহলে আউটপুটে কী পাইছিলাম? তাহলে দেখো এই এ বি মিলিয়ে একটা ইনপুট হয়েছে না? ইনপুট একটা হয়েছে না? এখন আগে ছিল ইনপুট কয়টা? এরা গুণ হয়ে গেছে কয়টা? এখন এ আর বি আউটপুটে কী আকারে লেখা যাবে? তাহলে
আমি বলছি এ নট গেটের ক্ষেত্রে এটা যা চেঞ্জ হয়ে যায় এ বার, তাহলে ঠিক ন্যান্ড গেটের ক্ষেত্রে এ বি, এটাকে টোটাল একটা সংখ্যা ধরতে হবে। টোটালটাকে যদি আমি এ ধরি বা এক্স ধরি, তাহলে এটা কি হয়, এক্স বার হয় না? এ ইকুয়াল টু এক বার হইলে এম ইকুয়াল টু কী হবে, কে ইকুয়াল টু কী হবে, এটাই তো করতে হবে। তাহলে এটাকে টোটালটাই যদি আমি এক্স ধরি, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, সমান সমান এক্স বার ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু এ বি, বার তো উপরে আছে, কথা বুঝে গেছে? এটা হলো বিষয়। তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়াল টু পাইলাম এটা। আর যদি এই চিত্রে আঁকো সেম জিনিস, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বি। এখন এর ট্রুথ টেবিল আমরা আঁকবো। তাহলে এটাকে যখন আমরা জিরো দেই, এটাকেও যদি জিরো দেই কি হয় দেখি, জিরো জিরো দিলাম, জিরো জিরো দিলে কি হবে, ক্যালকুলেশনে আমরা কি পাবো, ওয়াই ইকুয়াল টু কি জানি আমরা, তাহলে এটার মানও জিরো, এটার মানও কি, জিরোর ওপর বার দিলে কি হয়, কথা বুঝে গেছে? জিরোর ওপর জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর ওপর বার দিলে হয় ওয়ান। অনুরূপভাবে জিরো আর ওয়ান যদি দেই কত হবে, জিরোর ওপর বার কত, ওয়াই ইকুয়াল টু ওয়ান ইন্টু জিরো দিলে কি হবে, ওয়াই ইকুয়াল টু যদি আবার এর মান ওয়ান বির মান ওয়ান ধরি, তার উপর বার আছে, তাহলে ওয়ানের ওপর বার ইকুয়াল টু কত, কথা বুঝে গেছে? তাহলে এখানে যখন আমরা জিরো জিরো দিলাম, এখানে ওয়ান পাইলাম, জিরো ওয়ান দিলে ওয়ান, ওয়ান জিরো দিলে কি, আর ওয়ান ওয়ান দিলে, দেখো অ্যান্ড গেটে প্রথমটা জিরো ছিল, বাকি সব ওয়ান ছিল। অ্যান্ডের সাথে যেহেতু একটা এন লাগায়, এটাকে কি বলছি, ন্যান্ড বানাইছি, অ্যান্ডের সাথে একটা নট গেট লাগায়, তাহলে এর বিপরীত বানাইছি না? অ্যান্ড গেট হচ্ছে ঠিক ন্যান্ড গেটের উল্টা, বা ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের ঠিক উল্টাটা। অ্যান্ড গেটে দেখো প্রথমটা জিরো বলছি, বাকি সবগুলো ওয়ান। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে ওই শেষেরটা জিরো হবে আর বাকি সবগুলো ওয়ান। তাহলে ওখানে প্রথমটা জিরো পেয়েছিলাম, আর এখানে শেষেরটা জিরো, কথা বুঝে গেছে? তো এই ট্রুথ টেবিল নিয়ে কারো ঝামেলা আছে নাকি? এলে কিন্তু মুখস্থ করলে থাকবে না, আর পাশও করতে পারবো না, বলে দিলাম। এলে মুখস্থ করা যাওয়ার না, এলে মুখস্থের বিষয় না। যদি মুখস্থ করতে যাও তাহলে হাতে কলমে লিখে দেবো, একজনও পাশ করবো না। কারণ এখন যে বিষয়টা হচ্ছে, এখানে বলতে পারে যে ন্যান্ড গেট এবং নর গেট একে এর কার্যপ্রণালী বর্ণনা করো। এখন আমি কার্যপ্রণালীটা কীভাবে লিখব সেটা একটা বিষয় না, যে এখানে লিখবা যে যখন আমরা একটা লিখে দেই, এই ধারাবাহিকতায় লিখবা যদি চায়, কার্যপ্রণালীটা যদি চায়, এতটুকু বুঝছো? এটা তার কোনো কনফিউশন আছে তোমাদের? না। তাহলে এখন দেখো, এখন এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো হলে ন্যান্ড গেট এর আউটপুট এ y equal to 1 পাওয়া যায়। a equal to 0, b equal to 0 হলে ন্যান্ড গেটের আউটপুটও y equal to কি হয়, 1 পাওয়া যায়। বা a equal to 0, b equal to 0 হলে ন্যান্ড গেটের আউটপুট হয় হাই অথবা 1।
কথা বুঝে গেছে? হাই লেখে অথবা 1 এটা লেখা যায়। অনুরূপভাবে দ্বিতীয় স্টেজে আবার লিখবা, আবার যখন 0 a = 0 b = 1 হবে তখনও আউটপুট 1 হবে। আবার লিখবা, আবার 1 a = 1 b = যদি 0 হয় সেক্ষেত্রে আউটপুট 1 হয়। কথা বুঝে গেছে? আবার লিখবা যে a = 1 b = 1 হলে আউটপুট y = কি হয়? 0 হয়। এই হলো এর কার্যপ্রণালী। আর কিছু বুঝার আছে? হ্যাঁ, তো এই যদি বলে যে তোমাদের কার্যপ্রণালী আলোচনা করো তাহলে এটা মুখস্থ করার দরকার আছে? বিষয়টা হচ্ছে শর্টকাট টিপস এবং এগুলো মনে রাখাটা হচ্ছে বিষয়। এখন মনে রাখবা কীভাবে? দেখা যাচ্ছে যে এখানে ভালো লাগতেছে কিন্তু বাড়ি যেয়ে পড়তে আর মাথা গোলাবে না। সারা যখন বুঝেছে তখন ভালো লাগতেছে, যখন বাড়ি যেয়ে খাতা কলম নিয়ে বুঝবা তখন আর মনে থাকবে না। এটা না থাকার কারণ কি? আমরা যখন কথা বলি কথার পিছনে কিন্তু কিছু নোট বলি না, যে এটা = এটা হয়, এটা মনে রাখতে হবে। ওই কথাটাই তোমাদের এই খাতায় লেখার সময় সাইড নোটে লিখতে হবে। তোমরা খাতায় এটা করতেছো, এভাবে একটু জায়গা ফাঁকা রাখবা, লিখে রাখবা সাইড নোট। আমরা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি যে এটা = এটা হয়, এটা = করা হয়, এইটা এখানে টুকে রাখতে হবে। এখন তুমি যখন বাসায় খাতাটা খুলবা যে না স্যার তো এইভাবে বলছে, অঙ্কটা হচ্ছে না কেন, তখন ও না আমি তো সাইড নোট করে রাখছি, স্যার বলছে যে এরকম ক্ষেত্রে 0 = 0-এর ওপর বার দিলে 1 হয় আর 1-এর ওপর বার দিলে 0 হয়। এই কথাটা স্যার বলে রাখছিল, তার মানে এটাই হচ্ছে আমার কি তোমাদের সাইড নোট। তাহলে এটা দেখলে ও স্যার এটা বলছিল এই জন্য এটা এরকম হয়েছে, তাহলে জিনিসটা সহজ হয়। আর টাইম কি শেষ হয়ে গেছে না? না আরও আছে? ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা আলোচনা করব হচ্ছে নর গেট। তাহলে আগেই আমরা নর গেটটা আঁকে নেই, এর সাথে একটা কি যোগ করব? এ বি। তাহলে এ প্লাস কি হয়? এই গেটের আউটপুটে পাওয়া যায় a + b। তাহলে আমি যদি এটাকে চিন্তা, নট গেটের ক্ষেত্রে আমরা কী দিয়েছিলাম যে a = a হয়ে গেছিল, মানে 0 থাকলে 1 হয়, 1 থাকলে কি হয়? 0 হয়। এটা হচ্ছে আমাদের কোন গেটের ক্ষেত্রে? দেখা যাচ্ছে ওটা হচ্ছে নট গেটের নিয়ম, যে যদি 0 থাকে ইনপুটে, আউটপুটে 1 হয়, 1 থাকলে 0 হয়। তাহলে এটাকে যদি আমরা চিন্তা করলাম এই দুইটা যোগ আকারে থাকে আউটপুটে, কার গেটে? আউটপুটে ওয়ার গেটে। তাহলে যোগ আকারে পাইলাম, এইটা আবার তখন চেঞ্জ হয়ে যাবে। এইটাকে টোটালটাকে যদি তুমি x চিন্তা করো, a + bটাকে ধরি, a + b = কত? x, তাই না? তাহলে নট গেটের আউটপুটে কী হবে? x বার হবে। তার মানে কি a + b = y = কী লেখা যায়? a + b বার, এটা লেখা যায় না? এখন এটা ধরলাম a b, y = হচ্ছে a + b বার, এটা না? এখন তোমরা এই ট্রুথ টেবিলটা দুইভাবে মনে রাখতে পারো। এক, ঠিক অর গেটের বিপরীতটা হচ্ছে নর গেট, অথবা ক্যালকুলেশন করে মনে রাখতে পারো, কারণ ওটা মনে নাও থাকতে পারে। কিন্তু আমার যদি ক্যালকুলেশন মনে থাকে তাহলে কিন্তু আর সমস্যা নেই। ক্যালকুলেশনটা যদি আমার টিপসটা মনে থাকে তাহলে যেভাবেই হোক আমি ট্রুথ টেবিল শেষ করতে পারবই, তাই না? কিন্তু আমার যদি মনে না থাকে তাহলে সম্ভব নয়। তাহলে y = আমরা কি জানলাম এখানে? a + b বার। ধরলাম এটাকে 0, এটাকে 0, কি হবে? 0 আর যোগ করলে 0 হয়, 0-এর ওপর বার দিলে কত হয়? তো অনুরূপভাবে y = 0 + 1 দাও, 0 আর 1 যোগ করলে কত হয়? অনুরূপভাবে 1 + 0 যোগ করলে হয় 1, 1-এর ওপর বার দিলে 0, 1 + 1 এর ওপর বার, 1-এর ওপর বার = কত? দেখো ঠিক অর গেটের বিপরীতটা হয়েছে নর গেট। তাহলে এখানে যখন আমি 0 0 দিলাম তখন এখানে পাইলাম কত? 1। 0 আর 1 দিলে পাইলাম 0, 1 আর 0 যখন দিছি তখনও 0, 1 1 দিলেও 0। তো এই হলো
নর গেটের ট্রুথ টেবিল। কথা বুঝে গেছে? এগুলো মাথায় রাখতে হবে। এগুলো যদি আমরা মাথায় না রাখতে পারি তাহলে হবে না। তারপর কি আছে এখানে? বুলিয়ান অ্যালজাবরা আছে, তাই না? এই গেটের পর আছে বুলিয়ান অ্যালজাবরা। এখন বুলিয়ান অ্যালজাবরার বিষয়টা আছে, বুলিয়ান অ্যালজাবরা অনেকগুলো সূত্র আছে, তাই না? এই সূত্রগুলো আমি কিভাবে মনে রাখবো? আমি পরীক্ষার হলে গেছি কিন্তু আমার সূত্রই মনে নেই। আমি পরীক্ষার হলে গেছি, মনে করি এখানে 9টা সূত্র আছে, আমার সূত্রই মনে নেই। এখন এই সূত্র পাবো কিভাবে আমি? এটা একটা বিষয় না? তো সূত্রটা আমি পাবো কিভাবে, এটা হচ্ছে একটা বিষয়। আমার মনে করো আমার নিজেরই কোনো সূত্র মনে নেই, কারণ অনেক দিন আগে পড়ছি, আবার আজকে তোমাদের পড়াচ্ছি। সূত্রগুলো আমার মাথায় নাই, কিন্তু তারপরেও আমার মাথায় আছে, কিন্তু সেটা অন্যভাবে। সূত্রগুলো আমার মাথায় নাই, কিন্তু তারপরেও মনে আছে, সেটা অন্যভাবে। কথা বুঝে গেছে? এখন সে বিষয়টা হলো, অ্যালজেব্রা না? এই বুলিয়ান অ্যালজেব্রার অনেক সূত্র আছে, আবার সূত্রগুলো মাথায় নেই, আমার নিজেরও কিন্তু মনে নেই। এখন কীভাবে আমি জানতে পারি? সাপোজ আমার সূত্র মনে নাই, তার মানে কি আমি যখন তোমাদের পড়াবো সেটাও হবে এলোমেলো, একে বইয়ের সিরিয়ালি কিন্তু হবে না, তাই না? কারণ আমি তো মুখস্থ করে রাখি নাই। এখন আমি একটা টিপস দিয়ে তাদেরকে মনে রাখছি। সাপোজ ধরলাম এ ডট 0, এরকম আছে কি? এরকম মানে 9। আচ্ছা, ধরলাম এ ডট 1, এরকম মনে আছে? আছে? ধরলাম যে এ ডট 1, এটার কি মান কী পাবো, তাই না? আচ্ছা, লেট এখানে 2টা মান ধরতে হবে। এক, যেহেতু বাইনারি সংখ্যা কয়টা? 2টা, 0 এবং 1। এই 0 এবং 1 দিয়ে প্রমাণ করতে হবে এটার অ্যান্সার কত হয়েছে। আমার কিন্তু মাথায় আছে 2টা জিনিস, একটা হলো 0 আর একটা হলো 1। আর এই বুলিয়ান অ্যালজেব্রায় আমরা এই 0 এবং 1 প্রয়োগ করব, কি আসে, কি ঘটনাটা ঘটতে পারে। ধরলাম লেট এ ইকুয়াল টু কত? 0। আমরা এতে এইটা আমার ম্যাথ, এইটা আমার কি, এইটা চাইছে, এইটার সমাধান চাইছে না? তাহলে অতএব এ 1 ইকুয়াল টু কত আসবে? এর মান কত বসাইলাম? 0.1 ইকুয়াল টু কত? লেট এ ইকুয়াল টু কত ধরলাম? 1। তাহলে অতএব এ ডট 1 ইকুয়াল টু কত আসবে? 1.1 ইকুয়াল টু কত? 1। কথা বুঝে গেছে? কারণ এটা দ্বারা আমি কি বুঝলাম, এটা দ্বারা আমি অ্যান্সারটা কি লিখবো? আমার কথা বুঝে গেছে? এটা দ্বারা আমি এখানে অ্যান্সারটা কি লিখতে পারি? এটা হলো ফ্যাক্টর। আমি বাইনারিতে 2টা সংখ্যা জানি, একটা হলো 0 আর একটা 1। একবার এর মান 0 ধরে দেখলাম যে এর মান, এই ম্যাটটার মান কত আসে। একবার 1 ধরে দেখলাম যে এই ম্যাটটার মান কত আসে। এখন বিষয় হচ্ছে আমি অ্যান্সারটা লিখবো কীভাবে, উপস্থাপন এখানে কিভাবে করব, এর সলিউশনটা কি। এখন বিষয় হচ্ছে যখন আমরা এ ইকুয়াল টু 0 ধরছি, তখন এই ম্যাটটা যখন আমরা ক্যালকুলেশন করছি, আউটপুটে কী পেয়েছি? আউটপুটে কী পেয়েছি? তাহলে এটা ইকুয়াল টু কী লেখা যায়? এ লেখা যায় না? যদি এর মান 0 হয় তাহলে 0-র মান ইকুয়াল টু কী হবে? লেখা যায় এটা। এবার আউটপুটে ধরলাম এখানে কত? আমরা ধরলাম কি 1, আউটপুটে কি পাইলাম? তার মানে কি এ ইকুয়াল টু 1 হলে 1 ইকুয়াল টু কী লেখা যায়? এ লেখা যায়। তার মানে অ্যান্সার কি? দুইটাই সেম অ্যান্সার না? দুইটারই মান কি সেম আসছে? তার মানে এই অ্যান্সারটা গ্রহণযোগ্য। তাহলে সমাধান তার কোনটা?
এটাই এটাই হচ্ছে তার অ্যান্সার। আমার কথা বুঝতে পারছো কি তোমরা? তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। দেখো আমার বইয়ে ঠিক, তোমাদের এতে ঠিক আছে কিনা, বইয়ে ঠিক আছে আছে এরকম? হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার নিজেরও মনে নেই। a.1 ইকুয়াল টু কত এটা আমার মনে নেই, কিন্তু আমার জানা আছে, টিপ জানা আছে যে আমি এইভাবে করলে এর প্রমাণটা চলে আসবে যে কত লেখা যেতে পারে। এটা গেছে। এখন এটা মুছে দিলাম। এই জিনিসগুলো কিন্তু খাতায় থাকা লাগবে। আমি যখন যেটা প্রমাণ করতেছি এইটার সাথে এইটা এর সলিউশন। কথা বুঝে গেছে? এরপর আমরা যাব ধরলাম এ ডট এ বার। আচ্ছা, এ ডট এ দিলাম, এরকম সূত্র মনে আছে, তাই না? থাক আর না থাক, আমরা দেখি কি আছে। থাক আর না থাক, দেখি কি হয় ঘটনা। এরকম সূত্র আছে কি? হ্যাঁ, থাকতেও পারে, না থাকতেও পারে, তাই না? থাকতেও পারে না। এখন এটারও প্রমাণ করা যাবে। এ ডট এ ইকুয়াল টু কত? লেট ধরলাম যে এ ইকুয়াল টু কত? 0। তাহলে এ ডট এ 0 ইন্টু 0 কত হয়? আচ্ছা, অতএব আর একটা নিলাম লেট এ ইকুয়াল টু আরেকবার কত নেব? 1। তাহলে অতএব এ ডট এ ইকুয়াল টু 1 ইন্টু 1, তার মানে কত? 0 ইকুয়াল টু কত? দেখো এখন আমরা ধরছিলাম 0, আউটপুটে কত পেলাম? তাহলে 0 ইকুয়াল টু এ লেখা যায়। আবার এ ইকুয়াল টু ধরলাম 1, আউটপুটে কত? 0। আর সরি, আউটপুটে কত পাইলাম? 1 পাইলাম। তার মানে কি এটা ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা যায়। তার মানে এটার অ্যান্সার হলো এ ডট এ ইকুয়াল টু অ্যান্সার কত? এ। কথা বুঝে গেছে? তার মানে দুইটা ক্যালকুলেশনে অ্যান্সার আছে। তাহলে এ ডট এ ইকুয়াল টু লেখা যায় কত? এ। এখন এ ডট এ বার ইকুয়াল টু কত হইতে পারে? তবে এরকম একটা সূত্র মনে আছে, এরকম একটা সূত্র আছে। এ ডট এ বার ইকুয়াল টু কত? হ্যাঁ, তাহলে এ ডট এ বার তাহলে এখানে ছিল এ ডট এ বার। তাহলে এর মান কত ধরলাম? 0। এর মান কত? তার উপর কি আছে? তাহলে 0-এর ওপর বার দিলে কত হয়? 1 ইকুয়াল টু কত? 0 লেখা যায়। তারপরে এ ডট এ বার, এর মান কত? 0 ইন্টু এর মান 0, তার উপর কি আছে? বার। তাহলে 0 ইন্টু 1 ইকুয়াল টু কত? 0। এখন বিষয় হচ্ছে এখানে কি লেখা যায়? এখানে কি লিখবো অ্যান্সার আমরা? হ্যাঁ, এখানে কি এ লেখা যাবে? তার মানে একটা টিপস খেয়াল রাখা, এখানে একটা শর্টকাট টিপস আছে যে আমরা 0 ধরলাম, আউটপুটে কি পেয়েছি? 0। তার মানে এটা ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা যায়। বাট এখানে ধরলাম 1, এটা ইকুয়াল টু কত? আমি ধরছি কত? এ ইকুয়াল টু 1। তার মানে 1 আসলেই আমরা সেটাকে এ লিখতে পারি। এ ইকুয়াল টু ধরলাম 1, পাইলাম কত? তাহলে কি এটা লেখা যায়? এটা ইকুয়াল টু কি এ লেখা যাবে? না, লেখা যাবে না। তার মানে এই দুটার মাঝে মিল কোথায় আছে? এখানেও 0 বসি, এখানেও 0 বসি। তার মানে এটা ইকুয়াল টু লেখা যায় 0। দেখো ঠিক আছে কিনা? এ ডট এ বার ইকুয়াল টু 0, ঠিক আছে রে? আমি দেখি। হ্যাঁ, এ ডট এ বার ইকুয়াল টু 0, ঠিক আছে না? এখন ঘটনা আছে এ ডট এরও সূত্র আছে। দেখো এ ডট এও আছে, 1 আছে। বিষয়টা কেমন হয়ে গেল, তাই না? আবার বিষয়টা কেমন হয়ে গেল যে আমরা যদি সূত্রগুলো নাও জানি, বাট আমরা যদি এর এক্সপ্লেইন জানি, এর ব্যাখ্যাটা ঠিকঠাক জানি, তাহলে কিন্তু করা যাবে।
এখন তুমি পড়লা যে এ ডট এ বার ইকুয়াল টু 0, এ ডট এ বার ইকুয়াল টু 1, এ ডট এ প্লাস বার, 2 দিন পর কী হবে? মাথা থেকে বের হয়ে যাবে যে ওখানে পড়লাম এ প্লাস 1 ইকুয়াল টু এ পড়ছিলাম, আর এ প্লাস 1 ইকুয়াল টু 0 পড়ছিলাম, কিন্তু এ প্লাস এ বার ইকুয়াল টু 1 দেখা যাবে ওরে বাপরে ওটা কী জানি পড়লাম, ও এটা মনে হয় এ প্লাস এ বার ইকুয়াল টু 0ই হয়, তাহলে অঙ্কে ভুল আসবে। বিষয়টা হচ্ছে অঙ্কটাতে আমাদের ভুল আসবে, কথা বুঝে গেছে? বাট আমি যদি টোটাল এর এক্সপ্লেনটা বুঝি কিভাবে আসলো কিভাবে ঘটলো, সেটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে তো আর আমার এই সমস্যা হচ্ছে না, তাহলে আর আমার মুখস্থও করা লাগতেছে না। এটা করার কারণে কী হবে? মুখস্থর হারটা, হ্যাঁ মুখস্থ করবা, আমি বলবো না যে মুখস্থ, কারণ তোমরা মুখস্থ ছাড়া পারবাও না। হ্যাঁ মুখস্থ করবা, বাট মুখস্থ করবা, বাট একটা জিনিস হচ্ছে বুঝে করবা। আমি যেভাবে বুঝে পড়াচ্ছি ওইভাবে বুঝে বুঝে মুখস্থ করবা, ঢালা পড়া যাবে না। আচ্ছা, আরও মেলাগুলো সূত্র আছে না, সূত্র পড়াইতে অবশ্য আরও অনেক সময় লাগবে। তা আমি তোমাদের বুঝাই দিলাম, বাকিটা তোমরা যে সূত্রগুলো আছে বাসায় দেখবা যে দাঁড়ান, যেমন এ প্লাস এ বার আছে, তাই না? এ প্লাস এ বার আছে, তোমরা এখন বাসায় যে কাজটা তোমার থাকলো যে তোমরা এই সূত্রটা বইয়ে দেখবা যে এ প্লাস এ বার ইকুয়াল টু কত, ওইটা লেখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, এটা তুমি নিজে এক্সপ্লেন করে আগে বসাবা, বসে দেখবা যে বইয়ের সাথে ঠিক আছে কি। কথা বুঝে গেছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে এখানে যদি আমি এ ইকুয়াল টু কত ধরি, 0 ধরি, তাহলে এ প্লাস এ বার ইকুয়াল টু কী হবে? 0 প্লাস 0-এর উপর বার, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? আবার এ ইকুয়াল টু 1 ধরলে 1 প্লাস 1-এর উপর বার হবে, বার হলে কী হবে? তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু কত হবে? 1। তার মানে দেখো এখানে 0 ধরলাম, এখানে পাইলাম 1, আর এখানে 1 ধরলাম, 1-এ পেলাম। তার মানে ওইটা সমান সমান এ, এটা সমান সমান এ লেখা যাবে না, কারণ এখানে ধরলাম 0, এখানে পাইলাম 1, তার মানে এটা সমান সমান কি এ লেখা যাবে না। এখানে পাইলাম 1, ধরলাম 1, এখানে পাইলাম 1, তার মানে এটা লেখা যায়। কিন্তু আমার তো দুইটার উত্তরই একই হওয়া লাগবে। আমি যে দুইটা প্রমাণ করছি সেই দুইটা যে ব্যাখ্যা দিছি, অর্থাৎ সলিউশনে যে দুইটাই দিয়েই করতে হবে, ক্ষেত্রে দেখা যাবে যে যেটা কমন যাচ্ছে সেটাই হচ্ছে অ্যান্সার। আগে যেহেতু এ কমন যেহেতু এ অ্যান্সার, এখানে দেখা যাচ্ছে ধরলাম এটাকে এ, এটাকে কি ধরলাম যে এর মান ধরা গেল না, বাট এটা ইকুয়াল টু এ, তাহলে এটা কি কমন যাবে? কমন আছে, কমন অ্যান্সার। এর আগে এ যদি এটাতেও এ থাকতো, এটা তাহলে অ্যান্সারটা কমন থাকতো, তার মানে এ লেখা যেত। বাট এখানে একটা জিনিস, এর যে অ্যান্সারটা পাইছি আমরা 1, এরও কত 1, তার মানে এটা কমন অ্যান্সার না, তার মানে এখানে এ ডট এ বার ইকুয়াল টু 1, দেখো তো ঠিক আছে, এ প্লাস এ বার ইকুয়াল টু 1। তাহলে বাকি কাজ আছে, বাকি যে সূত্রগুলো তোমাদের আছে বইয়ে সিরিয়ালি দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে এগুলা একটা এখানে লিখবা, আবার একটা গ্যাপ দিয়ে এখানে লিখবা, 8-10টা পাতা নয় খরচ হোক, কিন্তু এক্সপ্লেনটা যাতে ঠিক থাকে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি। আর আমি যা পড়াইলাম বাকি জিনিসগুলো অবশ্যই আমি এক্সপ্লেন সহ দেখব। তোমাদের হয়তোবা সামনের সপ্তাহে সামনের মাসের 15 তারিখে অ্যাসাইনমেন্ট জমা নেব। আমি যা পড়াইছি এতদিন তাই কিন্তু অ্যাসাইনমেন্ট, এবং আমি দেখব যে তোমরা বইয়ের মধ্যে করে পড়ার সমস্যা নেই, কিন্তু আমার ক্লাসে আমি যেভাবে পড়াইছি সেভাবেই আমি নোট খাতায় নেব। আর তুমি পরীক্ষায় যা বই পড়ে দাও, কোনো তাতে সমস্যা নেই। আমার কথা আছে যাতে তোমরা শিখতে পারো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি।